পাকিস্তানকে পিছনে ফেলে বাংলাদেশ প্রথম দিনেই আসলে চালকের আসনে চলে আসছে। এটা আমার কথা না, এটা টোটাল যে পরিসংখ্যান, বাংলাদেশের রান সে কথাই বলছে, বাংলাদেশের উইকেট সে কথাই বলছে। বাংলাদেশের যে সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর এবং মমিনুল হকের 90+ স্কোর, মুশফিকুর রহিম 48 রানে অপরাজিত আছেন, তারপরে আমাদের লিটন কুমার দাস তো আছেনই। লাস্ট মুহূর্তে মিডল ওভারে লিটন কুমার দাস, মিডল ওভারে না, আফসোস, দেওয়ান হইয়া ফয়দা আছে, সংসারে মন নাই, শরীরে অজিত নেই। মিডল অর্ডারে লিটন কুমার দাস টেস্টে খুবই ভালো খেলেন। তারপরে মেহেদী হাসান মিরাজ আছে। সুতরাং বলাই যায় পাকিস্তানের আসলে সংসারে মন নাই, শরীরও জুইত নাই। আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে, কোনো ফয়দা নাই। তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট নিয়ে। প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ দল অলরেডি 301 রান করে ফেলছে এবং উইকেট মাত্র গেছে 4টা, এবং ক্রিজে এই মুহূর্তে আছে মুশফিকুর রহিম 48 রানে, তারপরে আছেন আমাদের লিটন কুমার দাস 8 রানে, পরবর্তী ব্যাটসম্যান আছে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ওরা তো আছে। এনিওয়ে, এর মধ্যে বাংলাদেশ একটি শতক তুলে নিয়েছেন এবং একটি 90 ঊর্ধ্ব রান 91 মুমিনুল হক 91 করে আউট হয়েছেন। এই ছিল বাংলাদেশের অবস্থা আজকের প্রথম দিনে। তো প্রথম দিনে যদি বাংলাদেশের এই অবস্থা হয়, আমি মনে করি যে পাকিস্তানের যেই অবস্থা খুব বেশি ভালো নয়। কারণ প্রথম দিন শেষে যখন স্কোর বোর্ডে আপনার 300 রান হয়ে যায় এবং উইকেট মাত্র 4টা যায়, তার মানে বাংলাদেশ দল আগামীকাল যদি লাঞ্চ কিংবা এরপরে 2টা সেশন খেলতে পারে, 2টা সেশন খেলতে পারলে রান হয়ে যাবে 100+। 100+ রান হয়ে যাবে 2 সেশন খেললে। তো 33 ওভার 25 ওভার করে সম্ভবত, না 30 ওভার করে, 30 ওভার করে তো আসলে হয় না শেষ পর্যন্ত। যাই হোক, 60 ওভার যদি খেলে বাংলাদেশের রান 100-150 রান হয়ে যাবে। তো সেইখানে বাংলাদেশের স্কোর যদি আরো 150 হয়ে যায়, তাহলে 450-500 রানের দিকে বাংলাদেশ চলে যাবে। সেটা পাকিস্তানের জন্য খুবই ভয়ঙ্কর। তো মেন কথা হচ্ছে, যেহেতু রানটা অলরেডি 300 হয়ে গেছে, মিনিমাম 1 থেকে 150 রান তো কালকে হয়ে যাবে, 100 রান তো হবেই, তাহলে 400 রান হয়ে যাচ্ছে। আসলে পাকিস্তানের যে কন্ডিশন, আমার কাছে মনে হয় না যে 400 রান পাকিস্তানের জন্য কম। পাকিস্তানের জন্য 400 রানটা অনেক বেশি। আর বাংলাদেশের পেস ইউনিটে যেহেতু নাহিদ রানার মানে নাহিদ রানা পাকিস্তানের সাথে খুবই ভালো ফর্মে আছে, পিএসএলও ভালো রান করেছে, পিএসএলও ভালো উইকেট পেয়েছে, ভালো বল করেছে, এবং পাকিস্তানের সাথে এর আগে টেস্টেও যেহেতু নাহিদ রানা একটা ভালো শুরু করেছিল, ভালো উইকেট পেয়েছে। সবচাইতে বড় কথা হচ্ছে নাহিদ রানা নিজেও সবচাইতে বেশি ভালো ফর্মে আছে। তো আমার কাছে মনে হয় যে পাকিস্তানের জন্য আতঙ্কের নাম হতে পারে নাহিদ রানা। আর যেটা বললাম 400 রানই পাকিস্তানের জন্য এনাফ। আসলেই পাকিস্তানের জন্য 400 রান এনাফ। যেই উইকেট, সেই উইকেটে আসলে যদি বাংলাদেশ দল বোলিং করতো, আমার কাছে মনে হয় যে পাকিস্তান কলাপস হইতো। 300 রানে অল আউট হয়ে যেত পাকিস্তান, ম্যাক্সিমাম হলে 250-300 রান পর্যন্ত যাইতো ওরা। তো সেই জায়গাটায় কেন বললাম, কারণ হচ্ছে পিচের ভিতরে দেখলাম যে ঘাস আছে, মোটামুটি ভালো ঘাস আছে, যেটা পেসাররা ভালো সুযোগ পায় এই ঘাসের মধ্যে বল করতে, ভালো সুবিধা পায়। তো সেই সুবিধাটা পাকিস্তানের বোলাররা কিন্তু নিতে ব্যর্থ হয়েছে। শুরুতে 2 উইকেট বাংলাদেশের পড়লেও পরবর্তীতে মমিনুল আর শান্ত
যে পার্টনারশিপ বিল্ড আপ করেছে অতুলনীয়। শান্তর কথা তো বললামই, যে সেঞ্চুরি তুলে নিয়েছে, নবম সেঞ্চুরি। মমিনুল হক 91 রান, ব্যাড লাকের কারণে তার সেঞ্চুরিটা হয় নাই। মনটা খারাপ হলো আসলে, মমিনুল সেঞ্চুরি পাওনা ছিল, যেহেতু 90-এর ঘরে গেছে, আসলে সেঞ্চুরিটা পাওনা ছিল। এনিওয়ে খুবই ভালো খেলেছে এই দুজন। পরে মুশফিকুর রহিম ক্রিজে আছে 48 রানে, লিটন কুমার দাস আছে, পরে মেহেদী হাসান মিরাজ আছে। সুতরাং আসলে বাংলাদেশ দল 400 রানে থামবে না। বাংলাদেশ দল যদি কলাপসও করে, এখনো যদি কলাপসও করে, আরো 6 উইকেট আছে, 6 উইকেটের মধ্যে ভালো প্রপার ব্যাটসম্যানই আছে আপনার 3 থেকে 4 জন। মমিনুল আছে, সরি মুশফিক আছে, লিটন কুমার দাস আছে, মেহেদী হাসান মিরাজ আছে। এই তিনটা তো আমাদের মানে হাতে গোনা ব্যাটসম্যান। তার মানে কি এরপরে আছে তাইজুল ইসলাম, নাহিদ রানা টানা যারা আছে বোলাররা। তো এই 3 উইকেট যদি 2টা পার্টনারশিপ হয়, একটা পার্টনারশিপ হয় 50 রানের, সেই ক্ষেত্রে আমাদের 300 হয়ে গেছে। একটা 50 রানের পার্টনারশিপ আর ছোট দুইটা পার্টনারশিপ হলে 20-30 রানের বা 10-15 রানের, তাইলে আমাদের রান 100 তো নর্মালি হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো, 400 রান হয়ে যায়। আর 400 রান হলে পাকিস্তান এই ম্যাচ থেকে টোটালি বের হয়ে যাবে। পাকিস্তান অলরেডি আজকের বাংলাদেশের যেই পারফরমেন্স 300 রান, সেটার কারণে অলরেডি বাংলাদেশ দল ড্রাইভিং সিটে চলে আসছে, কিন্তু পাকিস্তান এখন ম্যাচ থেকে বের হয় নাই। তবে আগামীকাল আশা করি পাকিস্তান বের হয়ে যাবে। তাদেরকে আম কাঁঠাল খাওয়ানোর জন্য আমরা দেশের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারবো আগামীকালই, এই টেস্টের দ্বিতীয় দিনেই। আর যেটা বলছিলাম, পাকিস্তানের বোলিং লাইন আপে দেখলাম যে আব্বাস একটা পেস বোলার আছে, মোটামুটি ভালো বল করছে, ইনসুইং আউটসুইং তার বলে আছে। আর শাহিন শাহ আফ্রিদি বল মোটামুটি অ্যাভারেজ করছে, কিন্তু সে নিজে কি ফিল্ডিং সেট আপ করতে পারে না কি বুঝলাম না। বল দেখলাম যে লেগ স্টাম্পের উপরে একটু ইয়া বল দিছে, কিন্তু হাফ ভলি টাইপের বল দিছে, কিন্তু আপনার ওই লেগ সাইডে ফিল্ডার নাই। বুঝলাম না কারণটা কি। সালমান আলী আগা স্পিন নিয়ে যখন আসছে, তখন দেখলাম যে আপনার ইয়াতে ফিল্ডার নাই, কি বলে মিডনে ফিল্ডার নাই, ফিল্ডার বাউন্ডারি লাইনের উপরে। বুঝলাম না কেন, মানে কি শর্ট ফিল্ডিং সরাই দিছেন আমরা যেন সিঙ্গেল নিতে পারি এই জন্য, নাকি যে বাউন্ডারি বাঁচানোর জন্য তারা, যে আমরা 4-6 মারবো যেন বাউন্ডারি বাঁচায় এই জন্য মানে চেঞ্জ করছে। আসলে আমার মাথায় আসে না। কারণ আপনি স্পিন বোলার আনবেন, আপনার ফিল্ডিংটাও তো মানে ক্লোজ ফিল্ডিং হইতে হবে। ফিল্ডিং অনেক বেশি যেন চাপ সৃষ্টি করে, প্রেসার সৃষ্টি করে, যে ব্যাটসম্যানদেরকে শট না নিতে পারে। বাধ্য হয়ে যখন 2-3 ওভারে রান আসবে না, তখন বাধ্য হয়ে যেন একটু বাজে শট খেলে, রাফ শট খেলে, আর সেই শট থেকে যেন উইকেট আদায় করা যায়। এটাই তো আসলে টেকনিক হয় অন্যান্য দেশের ক্ষেত্রে আমি জানি। কিন্তু পাকিস্তান দেখলাম যে আপনার শর্ট বাউন্ডারি গুলা খালি করে দিয়ে বাউন্ডারিতে ফিল্ডিং করতেছে। তার মানে শর্ট অ্যালাউ 1-2 করে বাংলাদেশ সুন্দর করে খেলছে। বাউন্ডারি শটের তো দরকারও নাই, মারেও নাই। সুতরাং পাকিস্তানের ক্যাপ্টেন্সির কিছুটা ঘাটতি আমি দেখলাম, ভালো ক্যাপ্টেন্সির। বোলিং ইউনিটেও দেখলাম যে ঘাটতি, প্রপার প্ল্যান কি ছিল, ওই প্ল্যান অনুযায়ী যে এক্সিকিউশনের ব্যাপারটা, সেটা মিসিং দেখলাম। তো বাংলাদেশ দল ভালো খেলেছে, বাংলাদেশ দলের সংসারে মন আছে, পাকিস্তানের সংসারে মন নাই, দেওয়ানা হইয়া ফয়দাও নাই। সুতরাং আমি বলবো পাকিস্তান আগামীকালকে প্রপার ভাবে ম্যাচ থেকে বের হয়ে যাবে। বাংলাদেশ যদি 1 থেকে 150 রান করে, পাকিস্তান পারবে না আসলে, কারণ বাংলাদেশের পেস ইউনিট অনেক বেশি শক্তিশালী। এই মুহূর্তে পাকিস্তানকে একেবারে দেশের বাড়ি পাঠিয়ে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দিবে বাংলাদেশ। এই ব্যাপারে আপনারা কোনো সন্দেহ রাখবেন না। এনিওয়ে, যদি সংসারে মন থাকে, শরীরে জুইট থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে বলে যে আইপিএল নিয়ে ভিডিও দেই না কেন। আইপিএল এ যে ধরনের খেলা হচ্ছে, আম্পায়ারে মানে বোলার আপিল করেন, আম্পায়ারে আউট দিয়ে দেয়, উইকেট কিপার আপিল করেন, আম্পায়ারে আউট দিয়ে দেয়, বোলারও জানে না আউট হয়ে গেছে। এগুলো নিয়ে আসলে কথা বলতে ভালো লাগে না। ফ্র্যাঞ্চাইজি লিগ ভালো না।